আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা পোস্ট দেখেছেন আপনারা। পোস্ট থেকে সকলেই জানতে আগ্রহী যে কবে শেখ হাসিনা ভিডিও বিবৃতি দেবেন। সেই খবরে যাওয়ার আগে আমি একটা পুরনো খবরে ফিরি। 14 ডিসেম্বর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করতে গেছিলাম। ফিরে এসে আমি ওদিনকে সকালবেলা আমাদের পিকনিক ছিল, সকালবেলা ভিডিওটি করে আমি সন্ধ্যেবেলা পোস্ট করেছিলাম। সেখানে আমি যা যা বলেছিলাম, এখন যুক্তরাজ্য থেকে ব্রিটেন থেকে যে নেতারা গিয়েছিলেন তারা দেখা করে এসে যা যা বলেছেন আমার 14ই ডিসেম্বরের ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নিন। যে একটা বিরাট বাংলোতে উনি রাজকীয় হালে আছেন, তার দেখাশোনার জন্য 28 জন সহকারী রয়েছে এবং তিনি একটি রাজকীয় সোফায় বসেছিলেন। তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন, তিনি চঞ্চল ছিলেন এবং তার শারীরিক কোনো রকম রোগ ব্যাধি আমার চোখে পড়েনি। আমি যা যা বলেছিলাম আর এনারা যা যা বলছেন আপনাদের কাগজেও সব বেরিয়েছে। এবার মিলিয়ে দেখুন, 14 তারিখে যে আমি ভিডিও করেছিলাম তার কমেন্টে যা যা এসছিল কমেন্টগুলো, সেগুলো দয়া করে আপনারা পড়ে দেখবেন। আর এখন যে ঘটনা ঘটছে, তাহলে সেদিন যারা কমেন্ট করেছিলেন আজকে তারা কি উত্তর দেবেন, আমি সেটাই ভাবছি। তো আমি বলি অনেক আগে, ঘটনা পরবর্তীকালে দেখা যায় যে ঘটনাটা সত্যি। ওই জন্য আমি বলি যে তাৎক্ষণিকভাবে কিছু হচ্ছে না বলে সবাই আমাকে গুজববাজ বলে ট্যাগ মেরে দেন, কিন্তু আমি আজকে বলছি কালকেই হবে এমন কোনো ঘটনা কিন্তু হয় না, দেরি হয়। আন্তর্জাতিক পলিটিক্সে রোজ একটা কিছু না বদল হচ্ছে, তা দেরি হয়। তো আমি জানতাম কেউ না কেউ তো যাবেন, কেউ না কেউ তো সত্যটা প্রকাশ হবে। সত্য দেখুন কখনো চাপা থাকে না, ও বেরিয়ে আসবেই। আমি যদি মিথ্যে বলি সেটাও যেমন বেরিয়ে আসবে, সত্য বললে সেটাও বেরিয়ে আসবে। তা আমার যে ওই যে সত্য কথন ছিল, সেটা কতটা সত্য ছিল এবার আপনারা কাগজে যা বেরোচ্ছে, যা মিডিয়ায় বেরোচ্ছে, যা নিয়ে আলোচনা হচ্ছে, এখন তপ্ত বাংলাদেশ, প্রতিটা অক্ষর 14 ডিসেম্বরের ভিডিওটা দেখে নিয়ে একটু পেছনে যেতে হবে আপনাদের, দেখে নেবেন বলুন। এবার আসি শেখ হাসিনার বক্তব্যে। দেখুন, আমাদের এখানে 28শে জানুয়ারি আমাদের এখানে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে। আজকে বাজেট পেশ হচ্ছে সংসদে। প্রাক বাজেট আলোচনা একটা হয়, সেটা 28 তারিখ থেকে শুরু হয়েছিল, কিন্তু কখন থেকে শুরু হয়? 11টা থেকে। সেদিনকে ডাকা হয়েছিল 8টার সময়। আমরা পরে যা জেনেছি, আজকে যা জানতে পেরেছি, আজকে না গতকালই বলা যায় জানতে পেরেছি, ঘড়ির কাঁটা ধরলে। তো ওই 8টার সময় ডাকা হয়েছিল এই কারণে, সেখানে যেন কোনো মিডিয়া না থাকে। ওই সর্বভারতীয় যে বৈঠকটা হয়, এটা প্রাক বাজেট বৈঠকের আগে, তারপর টি ব্রেক হয়ে যায়, তারপরে প্রাক বাজেট বক্তৃতা নিয়ে আলোচনা হয়। সেখানে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ আসে এবং সবার মতামত চাওয়া হয় মৌখিকভাবে। থাকার ব্যাপারেও তারা কোনো অমত করেনি, দেশে ফেরানোর ব্যাপারেও তারা অমত করেনি,
তারা বলেছেন যে যত দ্রুত পারা যায় তাকে দেশে ফেরানো হোক এবং সুরক্ষিত অবস্থায় তার সুরক্ষার গ্যারান্টি দিয়ে ফেরত ফেরানো হোক। এটা আগেই আলোচনা হয়েছিল। এবার সেদিনকে আলোচনা যেটা হয়েছে কবে নাগাদ ফেরানো যায় এবং ফেরানোর ব্যাপারে সবার এখনো পর্যন্ত সেই মতটা আছে কিনা। তো সবাই সেই একই মত পোষণ করেছে, সব দল। তো সেই খবরটা আমি অনেক লেটে পেয়েছি গতকালকে, যে এরকম একটা বৈঠক হয়েছে আজ 28 তারিখে। 28 তারিখ ছিল শনিবার দিন। তো এখন একটা ঠিক হয়েছে যে তিনি একটা ভিডিও বার্তা নয়, ভিডিও কনফারেন্স উনি করবেন দেশীয় এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে। প্রথমে অডিও করেছিলেন, এবার ভিডিওর মাধ্যমে করবেন, যেটা আমি আগে বলেছিলাম যে প্রথমে অডিও করবেন, তারপরে ভিডিও করবেন, তারপরেতে আবার ভবিষ্যতে হয়তো সশরীরে করতে পারেন। তো ভিডিও কনফারেন্সটা হবে এবং ভিডিও কনফারেন্সটা যখন হবে তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, সেই সুরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু ঠিক করা হচ্ছে এবং যেদিনকে হবে সেদিনকে দিল্লিতে নো ফ্লাই জোন করে দেওয়া হবে। এমনিতেই ওখানে নো ফ্লাই জোন তো এরিয়া রয়েছে, কিন্তু আরো কড়া নিরাপত্তা হবে। যেমন নিরাপত্তা ঘেরা বেষ্টনী, আমি বলেছিলাম শেখ হাসিনা 3 স্তরীয় নিরাপত্তা ঘেরা বেষ্টনীর মধ্যে রয়েছেন, ওরকম আরো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। তৈরি করার পর একটা ডেট ঠিক করে সেখানে ওনাকে টাইম বলে দেওয়া হবে, এই সময়তে উনি ভাষণ দেবেন, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হবে এবং একটা বিশাল একটা কনফারেন্স হলে, যেখানে আগের বারে যেখানে ধরেনি তার থেকে বড় জায়গায় এখানে ব্যবস্থা করা হবে। সেখানে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করবেন এবং প্রশ্নোত্তর পর্ব উনি জবাব দেবেন। সম্ভবত সেখানেই উনি ঘোষণা করবেন কবে তিনি দেশে ফিরতে চান। এবং ভারত সরকার মোটামুটি একটা রেডি করে রেখে দিয়েছে, একটা প্ল্যান একটা রেডি করা আছে। সেগুলোর তো আর ডিটেলস আমি বলতে পারবো না, বলার জায়গায় আমি নেই, কারণ আমি সব জানি না, আর আমাকে জানিয়েও কিছু হবে না। যখন হবে তখন জানতে পারবো। তো এই অবস্থায় এখন রয়েছে। এর বিশেষ দায়িত্ব পড়েছে অজিত দোভালের উপরে, যে তাকে দেশে ফিরানো, কি কলকাঠি নাড়তে হবে, কিভাবে ফিরবেন, তার আগে ইউনূসের কি হবে। তার আগে ইউনূসের, আমার মনে হয় ইউনূসের দফা রফা তার আগে হয়ে যাবে। এই 12 তারিখের আশেপাশে ইউনূসের দফা রফা হয়তো হয়ে যাবে। আমি ওই জন্য গতকালকে খুব শুভেচ্ছা ইউনূসকে জানিয়ে রেখে দিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকুন, মানে এই পৃথিবীতে থাকুন আর ওই পৃথিবীতে থাকুন, যেখানেই থাকুন আপনি সুস্থ থাকবেন, সুস্থ শরীরে হোক, সুস্থ আত্মায় হোক, আপনি থাকবেন। এখন আপনার দেশে ভোট নিয়ে তো এখন খুব আলোচনা হচ্ছে। আমি তো বরাবরই বলি ভোট মশাই হবে না, 12 তারিখের ভোট হবে না। আমি এখনো বলে যাচ্ছি, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি আপনাদের এখনো বলছি 12 তারিখে ভোট হবে না। আর যদি 2 নম্বরই করে ভোট করতে চায়, তাহলে কাল যেটা বলেছি সেটা হচ্ছে নিজের কবর নিজে খুঁড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে কোন দেশ তাকে তুলবে সেটা আমি বলতে পারবো না। আমেরিকাও তুলতে পারে, ভারত তুলতে পারে, তুলে নিয়ে চলে আসবে। এবার ভোট করেছে তো, আন্তর্জাতিক সমস্ত এগুলো ভেঙে, উপদেশ ভেঙে বলুন, আদেশ ভেঙে বলুন, যাই বলুন না কেন, নিজের খেয়াল খুশি মতো একটা দেশকে উনি চালাচ্ছেন আর একটা সিরিয়া করার জন্য, তার উপযুক্ত তাকে দণ্ড পেতে হবে। তো যাই হোক, শেখ হাসিনা সেদিনকে দেশে ফেরার কথা এবং ডেট
হয়তো ঘোষণা করতে পারেন। কারণ তিনি কি বলবেন তা তো আমি জানি না, তার সঙ্গে আমার আর যোগাযোগ হয় না। ওই একবারই দেখা হয়েছিল, একবারই কথা হয়েছিল, ব্যাস ওখানেই শুরু ওখানেই শেষ। আমি কখনোই দাবি করি না যে আমার সঙ্গে কথাবার্তা হয়, আমি কোনোদিন দাবি করি না। তো তখন আপনারা জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন, 12 তারিখের আগে হয়তো ইউনূসের এসপার ওসপার হবে, আর শেখ হাসিনার কে আপনারা সশরীরে দেখতে পাবেন। এই যে এত কাণ্ড, এত সব খবর টবর উঠে বেড়ায় না, এআই দিয়ে হয়, অমুক দিয়ে হয়, সেদিন বুঝতে পারবেন এআই দিয়ে হয় না খোদ শেখ হাসিনা বসে থেকে কথা বলবেন এবং প্রশ্নোত্তর জবাব, প্রশ্নের জবাব, প্রশ্ন করা, এই সমস্ত ব্যাপারটা শেখ হাসিনা প্রথা মাফিক যেরকম হয় সেরকম ভাবে উনি করবেন। ডেটটা আমি বলতে পারবো না, ডেটটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। আজ থেকে ঠিক 12 দিন আগে 19শে জানুয়ারি আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম, যার শিরোনাম ছিল ঘোড়ার মুখের খবর, শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চেই দেশে ফিরছেন। এই কথাটি শেখ হাসিনা নিজ মুখে বলেছিলেন আমার এক বিশেষ সংবাদ সূত্রকে। সূত্রটি এতটাই নির্ভরযোগ্য যে আমি আলাদা করে কোনো রকম যাচাই করা ছাড়াই খবরটি নিয়ে প্রতিবেদন করেছিলাম। তবে এই সম্পর্কে আরও পাকা খবর পেতে এবং কেন শেখ হাসিনা এতটা নিশ্চিতভাবে তার দেশে ফেরার কথা বলছেন সেটা আমার সূত্র জানতেন না। সেটা নিয়ে খোঁজ খবর করা অব্যাহত ছিল আমার। আর সেই পাকা খবর এলো বা এই যাচাইয়ের কাজটি হয়ে গেল গত 27 জানুয়ারি। কিভাবে হলো সেটা বলছি। আপনাদের হয়তো মনে আছে ভারতের এবারে রিপাবলিক ডে সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের 2 কর্তা ব্যক্তি। একজন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এবং অন্যজন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। 27শে জানুয়ারি এদের সঙ্গে স্বাক্ষরিত হয় ভারতের বাণিজ্য চুক্তি, যাকে ম্যাডাম যে উর্সুলা ভন ডার লেয়েন যাকে বলেছেন মাদার অফ অল ডিলস। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন যে ঐতিহাসিক চুক্তি। এই চুক্তিতে সবচেয়ে ভয় পেয়েছেন বলবো না, তবে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ও গায়ে জ্বালা ধরে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বুঝিয়ে দিল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন জায়গায় পৌঁছে গেছে এবং আরও কোথায় পৌঁছে যেতে পারে। বুঝিয়ে দিল এই চুক্তিটি যে ট্রাম্পের চরিত্র চিনে ফেলেছে ভারত। তাই আর ট্রাম্পের মুখের দিকে তাকিয়ে থাকলো না ভারত, বরং ট্রাম্পকে তার নিজের প্রয়োজনে ছুটে আসতে হবে ভারতের কাছে। ভারতের এই ভাবনা যে একেবারে নির্ভুল তার প্রমাণ মিলতে দেরি হয়নি। ভারত ইউনিয়ন চুক্তি প্রকাশ্যে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প ও তার প্রশাসনের কর্তারা। ভারতকে এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে যা খুশি ভাষায় আক্রমণ করছেন। সেসব ভাষা পুরো বলতে গেলে এই প্রতিবেদন বেদম লম্বা হয়ে যাবে। তাই ট্রাম্পের প্রশাসনের ব্যবহার করা 2-1টি বিশেষণ বলবো শুধু। ইউরোপের দেশগুলোকে ট্রাম্পের যে ট্রেজারি সেক্রেটারি তিনি তাকে গালি দিয়েছেন দুমুখো সাপ বলে। নীতির বালাই নাকি ইউরোপের দেশগুলোর কিচ্ছু নেই। ইউরোপের দেশগুলো স্বার্থপর, আর ভারত
ভারত ধুরন্ধর ব্যবসাদার। ভারত ধুরন্ধর ব্যবসাদার শুধু নয়, ভারত যুদ্ধবাজ দেশ। কেন যুদ্ধবাজ? কারণ ইউক্রেনের যুদ্ধ রাশিয়া চালাতে পারছে ভারত রাশিয়ার তেল কিনছে বলে। ইউক্রেনের যুদ্ধে তাই ভারতও একটি পক্ষ, রাশিয়ার পক্ষ। আসলে আমেরিকা চেয়েছিল বাণিজ্য শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলে নিজের বশে রাখবে, কিন্তু ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি করে আমেরিকার ভারতের যে রপ্তানি বাণিজ্য সেটাকে মোটামুটি গুরুত্বহীন করে দিল। কারণ ইউরোপের 27টা দেশ মিলে সেখানে যত ভারতের জিনিস রপ্তানি হয় তা আমেরিকার থেকেও অনেক বেশি। এই চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একেবারে যাকে বলে নাওয়া খাওয়া ফেলে ছুটে এসেছে ভারতে। তারা ঘোষণা দিয়েছে যে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে নাকি আর কোনো বকেয়া বিষয় নেই, সব ফাইনাল। এখন যে কোনো দিন নাকি চুক্তি সই হয়ে যেতে পারে। আপনার মনে আছে কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন ভারতের ওপরে 500% শুল্ক লাগাবে। আর এখন কি করছে? এখন তারা আমেরিকা চাইছে দ্রুত ভারতের সাথে শুল্ক চুক্তি স্বাক্ষর হয়ে যাক। কিন্তু ভারত এবার সুযোগ বুঝে খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না। বলছে এত তাড়া কিসের, ধীরে সুস্থে হোক না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন পর এই সামনের সপ্তাহে আমেরিকা যাচ্ছেন। তার দপ্তরের কিছু ইস্যু আছে, জাতিসংঘের কিছু ইস্যু আছে। আর ভারত বলছে তিনি সফর সেরে দেশে ফেরার পর তারপর বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত করার কথা ভাববে ভারত। ভারতের এই যে অবস্থান, এতে স্পষ্টত বাণিজ্যের সঙ্গে পররাষ্ট্র নীতিকেও জুড়ে নিয়েছে ভারত। ট্রাম্পের অস্ত্র ফিরিয়ে দিচ্ছে ট্রাম্পকে। এটা ট্রাম্পের প্রাপ্য। অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে না? তাই হয়েছে ট্রাম্পের। পৃথিবীর কোথাও তার এখন প্রায় ঠাঁই নেই। হ্যাঁ, অবশ্য পাকিস্তানে আছে, আর বাংলাদেশে ইউনূসের কাছে আছে, আরও দু এক জায়গায় ছোটোখাটো থাকতেই পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের তো বটেই, আমেরিকার মান সম্মান নষ্ট করেছেন সারা পৃথিবীতে। ইউরোপের দেশগুলো মানে কেউ তাকে বিশ্বাস করে না ট্রাম্পকে। আজ এক কথা বলছে ট্রাম্প, তো কাল অন্য কথা। ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরও ট্রাম্প নিত্য নতুন শুল্কের হুমকি দিচ্ছেন ইউরোপের দেশগুলোকে। কে এখন আমেরিকাকে বিশ্বাস করবে? ভারতও আমেরিকাকে বিশ্বাস আর করে না, আর সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে। গত কিছুদিন ধরে প্রতি পদে ট্রাম্পের জন্যে যখন সেই তার নোবেল প্রাইজের নাম গেল, মানে পাকিস্তানের জেনারেল মুনির, আসিম মুনির, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারা সব আলাদা আলাদা করে ট্রাম্পের নাম প্রস্তাব করেছে নোবেল প্রাইজ দেওয়ার জন্যে। ভারতের কাছেও বলেছিল আপনারও প্রস্তাব করুন। ভারত ঝেড়ে ফেলে দিয়েছে। আর ভারত আমেরিকাকে বিশ্বাস করে না, সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে। ট্রাম্পের গাজা ক্লাব, যার নাম বোর্ড অফ পিস, সেখানে যাওয়ার আমন্ত্রণ পেয়ে পাকিস্তান, ওরা যারা বাংলাদেশকে তো আমন্ত্রণ করেনি, তারা আমন্ত্রণ পেয়ে একেবারে দৌড়তে গিয়ে হাজির হয়েছে সেখানে ট্রাম্পের বোর্ড অফ পিসে থাকবার জন্যে। আর ভারত আমন্ত্রণ পেয়েও প্রত্যাখ্যান করেছে। আমেরিকার অস্ত্র বাদ দিয়ে ভারত রাশিয়া আর ফ্রান্সের অস্ত্র কিনে যাচ্ছে এক নাগাড়ে। রাশিয়ার থেকে তেল কিনে নিয়ে আসছে। ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা চৌপাট হওয়ার মুখে। আর এই চৌপাট হলে ভারতের কিচ্ছু যায় আসে না এখন যা অবস্থা। আর এই অনুভব, ভারতের এই বোধ, এটা যে শুধুমাত্র ভারতের তা নয়, সারা দুনিয়া জুড়ে ট্রাম্পের সৌজন্যে আমেরিকার বদনাম জুটেছে আনফেথফুল পার্টনার। আর পার্টনার অবিশ্বস্ত হলে, অবিশ্বাসী হলে সে সম্পর্ক কি টেকে না। ট্রাম্পের আমেরিকার ক্ষেত্রে সেটাই হয়েছে। ট্রাম্প যা প্রতিশ্রুতি দেন
তা কখনো রাখেন না। শুধুমাত্র 2025 সালে ট্রাম্প অসংখ্য প্রতিশ্রুতি ভাঙার রেকর্ড করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে টার্নবেরি চুক্তি জুলাই 25-এ করেছেন। করার পরে সেখানে ছিল 15% সর্বোচ্চ ট্যারিফ। কিন্তু জানুয়ারি আসতে না আসতে ওই একই ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে নতুন করে আরও 10 থেকে 25% ট্যারিফের হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড বিতর্কের নাম করে। চুক্তি স্বাক্ষর হওয়ার 6 মাস পর। তা যার কথার দাম নেই তাকে কে বিশ্বাস করে বলুন তো? এছাড়া কখনো ট্রাম্প বলছেন ফরাসি ওয়াইনে 200% ট্যারিফ লাগাবেন, কখনো পানামা আক্রমণের হুমকি দিচ্ছেন, মিসাইল ডাকছেন কলম্বিয়ায়, ইরানে ঝাঁপাতে চাইছেন, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নিতে চাইছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চোখ বেঁধে হাত বেঁধে তুলছেন, কানাডাকে দখলের হুমকি দিচ্ছেন। আচ্ছা বলুন তো, কোনো সুস্থ মতির মানুষ কি এমন কাজ করতে পারে? ট্রাম্প যেন এক খ্যাপা ষাঁড়, কখন কাকে গুঁতোবেন কেউ জানে না। এই পরিস্থিতিতে কে এখন আমেরিকাকে বিশ্বাস করবে? কেউ না। এমনকি যে ব্রিটেনকে আমেরিকার ছায়া বলা হয়, সেই ব্রিটেন পর্যন্ত ট্রাম্পের পথ ছেড়ে ভারতের সঙ্গে নিঃশুল্ক বাণিজ্য চুক্তি করেছে বেশ কয়েক মাস আগে। দীর্ঘ 3 দশক পর চীন সফরে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এই সফরেও ট্রাম্প রেগে অগ্নিশর্মা, যাচ্ছে তাই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টার্নারকে। এই সব ট্রাম্পের রাগ থেকে বাইরে, ট্রাম্পের রাগের বাইরে যে দেশগুলো আছে তাদের একটা হচ্ছে পাকিস্তান, অন্যটা বাংলাদেশ। এদেরকে চাকর বাকরের মতো দেখে ট্রাম্প। আন্তর্জাতিক নামী সংস্থা পিউ গবেষণা কেন্দ্র মাস 3 আগে একটি জরিপ করেছে। জরিপে আমেরিকার একদা ঘনিষ্ঠ 24টি দেশের মধ্যে 19টিতে দেখা যাচ্ছে 50% বেশি মানুষ ট্রাম্পকে বিশ্বাস করে না, আর বাকি 5টা দেশে একটু কম তার থেকে। আর মূল মিত্রদের মধ্যে ট্রাম্পের আমেরিকার ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, এসব দেশের 60%-এর বেশি মানুষের কোনো আস্থা নেই ট্রাম্পের ওপর। অন্য দেশের কথা বাদ দিন, ট্রাম্পের নিজের দেশেই 50% আমেরিকান মনে করেন ট্রাম্প বৈদেশিক নীতিতে জঘন্য কাজ করছে। আচ্ছা, ভারত কেন আমেরিকাকে বিশ্বাস করে না? খুবই তো করতো। ট্রাম্প ছিল আমেরিকার বড় বন্ধু। তার কারণ দেখুন, 2025 সালে এসে ভারতে স্পষ্টভাবে দেখেছে যে ট্রাম্পের কোনো মতিস্থির নেই, তার কাছে আর যেমন কথার কোনো দাম নেই। এটা ভারতের জন্য সরাসরি ক্ষতিকর। ট্রাম্প তার বাণিজ্য সিদ্ধান্তে প্রতিদিন পরিবর্তন করেন। তার বাংলাদেশ নীতি আজ একরকম তো কাল একরকম। গত বছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বসে মোদিকে পাশে বসিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের বিষয়টা দেখার ভার আমি প্রধানমন্ত্রীকে দিয়েছি। প্রেসিডেন্টের এটা যে মনের কথা ছিল না, এটা যে একটা বড় সড়ো ধোঁকা ছিল, এটা কিন্তু ভারত সেদিন বোঝেনি। বুঝবেটা কি করে? একটা ভদ্রলোক যারা, তারা তো অন্যকে ভদ্রই ভাবে, সুতরাং বোঝা সম্ভব ছিল না। কিন্তু ট্রাম্প যে ভদ্রলোক নয়, সেটা যে তিনি যে একটা রাষ্ট্রনেতা হয়ে এতটা ওছা হবেন, কে ধারণা করতে পেরেছিল বলুন তো? আমার বাংলাদেশের অনেক বন্ধু, ভারতের বন্ধুরাও আছেন, তারা গত কয়েক মাস ধরে বাংলাদেশের ব্যাপারে ভারত কিছুই করছে না বলে অভিযোগ করে থাকেন। তারা বলে যান মোদি শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাচ্ছেন। অভিযোগ হয়তো পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু আসল কারণ লুকিয়ে আছে ওই ট্রাম্পকে চিনতে না পারার মধ্যে। বাংলাদেশের ব্যাপারে ভারত সিদ্ধান্ত নিতে দেরি করেছে ট্রাম্পের আসল চেহারাটা চিনতে না পেরে, মাঝে মাঝে তার মুখের কথা শুনে। দোষটা শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ভুল করেছে ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্ট দেখুন, যে আমেরিকা ন্যাটো তৈরি করেছিল, সেই আমেরিকার প্রেসিডেন্ট ন্যাটো ভেঙে দিতে চাইছে। গায়ের জোরে ইউরোপের একটা দেশ গ্রিনল্যান্ড দখল করতে চাইছে। এসব কল্পনা করা যায় বলুন? আর যে মুহূর্তে ট্রাম্পের চরিত্র ভারত বুঝতে পেরেছে এবং বোঝা গেছে বাংলাদেশে আমেরিকার স্বার্থ দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে,
দেশটাকে জামাত সহ ইসলামী উগ্রপন্থার হাতে তুলে দিত আমেরিকা যে তৈরি, সেটা তো আমেরিকারই সংবাদপত্র সব বলছে এখন। সেই যখন থেকে এই সবগুলো ভারত চিনে ফেলেছে ট্রাম্পকে, আমেরিকার আসল উদ্দেশ্যকে, তখন থেকে ভারত সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে লুপে রেখে বা আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমেরিকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার যেমন 12টা বাজবে, তেমন শেষ হয়ে যাবে বাংলাদেশ নামের দেশটা। ভারত তাই চায় নিজে বাঁচতে এবং একই সঙ্গে বাংলাদেশকে বাঁচাতে, আর আমেরিকা চায় নিজের স্বার্থ রক্ষা করতে। বাংলাদেশ থাকলো না গেল তাতে কিচ্ছু এসে যায় না আমেরিকার। মন একবার স্থির হয়ে যেতে ভারত বাংলাদেশের ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই কথা দিয়েই আজকের আমার হেডলাইন প্রতিবেদনের। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপির সঙ্গে বেশ কিছু বৈঠক যে ভারত করেছে, এটা তো এখন সবাই জানেন। লন্ডনে হয়েছে বৈঠক, দিল্লিতে, ঢাকায়। তারেকের ফেরার ব্যবস্থাতেও ভারতের অনেক অবদান ছিল। ভারতের সেনার কাছ থেকে, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে তারেকের সুরক্ষা নিশ্চিত করেছে ভারত। তারেককে সম্মত করিয়েছে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভবিষ্যতে কি করতে হবে সেই বিষয়ে। ভারত জানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপির বিপুল জয়ের সম্ভাবনা। একইভাবে গণভোটেও হার হতে পারে জামাত পক্ষের। সুতরাং জামাত চাপ দিয়ে নির্বাচন স্থগিত রাখতে চাইছে। ব্যাপক হিংসার প্রেক্ষিতে নির্বাচন থেকে বেরিয়ে আসার কথা ভাবতেও পারে বিএনপি। মোটের ওপর 100 ভাগের মধ্যে অন্তত 80 থেকে 90% এখন ঠিক আছে যে নির্বাচন হচ্ছে না। নির্বাচন স্থগিত হলে ইউনূসের পদচ্যুতি অবশ্যম্ভাবী। তিনি পদে থাকতে পারবেন না। তার মানে এই নয় যে তিনি পদ ছাড়বেন, তা নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বরখাস্ত করবেন ইউনূসকে, এটাও ভারতের ব্লু প্রিন্টে অলরেডি তৈরি হয়ে আছে। ভারতের ব্লু প্রিন্ট অনুযায়ী ওয়াকারুজ্জামানের সামনে ভারতের সুরে সুর মেলানো ছাড়া আর কোনো পথ নেই। ওয়াকারুজ্জামান মেনেও নিয়েছেন ব্যাপারটা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই। এই জন্যেই তিনি এত জোর দিয়ে বলেছেন ফেব্রুয়ারি, খুব বেশি হলে মার্চের মধ্যেই তিনি দেশে ফিরবেন। তিনি দেশে, ওই যে বললাম, প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। এবার তিনি ক্ষমতা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিকই, কিন্তু সেটা হবে তদারকি বা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে। 6 মাসের মধ্যে নির্বাচন করবেন, এই দায়িত্ব, এই কথা বলে তিনি একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তিনি করবেন। যে নির্বাচন এই মুহূর্তে ওই 12ই ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটাই নির্বাচন করবেন শেখ হাসিনা ফিরে এসে। ভারত পুরো ব্লু প্রিন্ট তৈরি করেছে নিজে উদ্যোগ নিয়ে। আমেরিকাকে এই উদ্যোগের মধ্যে কোথাও রাখেননি। এই উদ্যোগের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনা কথা বলে, শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ভারতের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তার সঙ্গে কথা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে, বিএনপির তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশে বেশ কিছু সেনা কর্তার সঙ্গেও। বৈদেশিক শক্তির মধ্যে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং আরও কোনো দেশ যুক্ত ছিল এই আলোচনার মধ্যে। আর এই নতুন পরিস্থিতির জন্যই শেখ হাসিনা বলছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমেরিকা কি এই রাজনৈতিক ব্লু প্রিন্টের কথা জানে না? কেন জানবে না? নিশ্চয়ই জানে, কিন্তু করবেটা কি, করার কি আছে?
ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, কানাডা, ইউরোপের সব দেশের বিরুদ্ধে আজ চলে গেছে আমেরিকা। বাঁচবে কাকে নিয়ে? কাকে নিয়ে লড়তে যাবে? তাই হাত কামড়ানোই এখন ভবিতব্য আমেরিকার। শুরুর কথাটা আর একবার বলি শেষে, শেখ হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে। বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরছে খুব তাড়াতাড়ি।